বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায় অ্যাবজর্পশন কস্টিং এন্ড ভেরিয়েবল কস্টিং। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যে আজকে যেহেতু এটার প্রথম ক্লাস, তো আজকে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সাথে একটা অঙ্ক করব। যে অঙ্কটা 2017 সালে ইউনিভার্সিটি কোশ্চেন আসছে, 2017 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল। এই অঙ্কটা সমাধান করব। তো এখানে বেসিক বলতে তেমন কিছুই নাই, যেহেতু আমরা কস্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে তোমরা যারা প্রোডাকশন কস্ট অর্থাৎ নির্ণয় করাটা শিখছো, যে যেখানে ম্যাটেরিয়ালস থাকে, লেবার থাকে, ওভারহেড থাকে, এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তাহলে আমার মনে হয় না এই অধ্যায়টা নিয়ে তোমাদের এত বেশি টেনশন করতে হবে। তো বিবিএ থার্ড ইয়ার থেকে শুরু করে একবার এমবিএ পর্যন্ত যে যার যে লেভেলের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অধ্যায়টা বিষয়টা আছে, তোমরা সবাই দেখবা, কারণ সবার জন্য একই রকম। যেমন এটা যারা তোমরা ডিগ্রি থেকে যারা মাস্টার্স করতে যাচ্ছ, অর্থাৎ মাস্টার্স পিলিতে তোমরা যারা আছো, তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ওইখানেও তোমাদের এই অধ্যায়টা আছে। আর নরমালি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তোমরা যারা পড়ো, তোমাদের দ্বিতীয় অধ্যায় তোমরা তৃতীয় বর্ষে, এই তৃতীয় বর্ষে তোমাদের আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা। চলো আমরা আর কথা বাড়াবো না, তবে একটু অনুরোধ করব তোমাদেরকে, প্রথম থেকে ক্লাসটা দেখবা। যদি কারো কিছু বলার থাকে, না বুঝো, তাহলে আমাকে অবশ্যই জানাবা। শোনো, পড়া শেখার জন্য বস্তা বস্তা অঙ্ক করার কোনো দরকার নাই। জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখবা। বেসিকটা যদি তুমি ক্লিয়ার রাখতে পারো, তাহলে তোমার কোনো জায়গায় তুমি বাধা, অর্থাৎ তুমি কোনো জায়গায় ঠেকবা না, অর্থাৎ যে কোনো অঙ্ক যে কোনো ভাবে তুমি এটা অবশ্যই সমাধান করতে পারবা। চলো আমরা শুরু করি। অ্যাবজর্পশন কস্টিং এন্ড ভেরিয়েবল কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিংটা হচ্ছে যে পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের প্রোডাকশন কস্ট নির্ণয় করার জন্য ম্যাটেরিয়ালস, লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড সম্পর্কিত সকল খরচগুলো অন্তর্ভুক্ত করতে হয়, সেটাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা প্রোডাকশন কস্ট নির্ণয় করার সময় ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার আর ফ্যাক্টরি ওভারহেড আমরা জানি এখানে দুই রকমের থাকে। একটা হচ্ছে যে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে যে পদ্ধতিতে একটি পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য কাঁচামাল, শ্রমের সাথে সাথে পরিবর্তনশীল এবং স্থায়ী কারখানা সংক্রান্ত খরচগুলোকে অন্তর্ভুক্ত করতে হয়, সেটাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং মেথড। আর ভেরিয়েবল কস্টিং মেথড হচ্ছে যে পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য শুধুমাত্র ভেরিয়েবল কস্টগুলো অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ একটা পণ্য উৎপাদন সম্পর্কে যে ভেরিয়েবল কস্টে যেগুলো হয় এগুলো অন্তর্ভুক্ত করতে হয়, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্টে। যেমন এটার ভিতরে তোমার ম্যাটেরিয়ালস এবং লেবার আর ফ্যাক্টরি ওভারহেড, যেটা এই ফ্যাক্টরি ওভারহেডটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড। এখানে আসবে শুধুমাত্র ভেরিয়েবলটা, ঠিক আছে। এই ভেরিয়েবল কস্টিংটাকে আবার ডাইরেক্ট কস্টিং মেথডও বলা হয়, ঠিক আছে। এতটুকু তুমি শুধু মনে রাখবা বেসিকের জন্য, আর কিছু মনে না রাখলেও তোমার সমস্যা নাই। এটা দিয়ে আমরা এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো। তাহলে আমরা যদি বলি প্রোডাকশন কস্ট নির্ণয় করার জন্য প্রোডাকশন কস্ট সমান প্রোডাকশন কস্ট। এই প্রোডাকশন কস্ট নির্ণয় করার জন্য তোমার অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে হবে অ্যাবজর্পশন কস্টিং, আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আসবে তোমার কি কি আসবে দেখো। অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আসবে ম্যাটেরিয়ালস, কারণ মনে রাখবা এই ম্যাটেরিয়ালস এবং লেবার এগুলো হচ্ছে 100% ভেরিয়েবল কস্ট।
খুবই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবা। ভেরিয়েবল কস্টের মধ্যে ম্যাটেরিয়ালস এবং লেবার এগুলো হচ্ছে 100% ভেরিয়েবল কস্ট, এগুলো কখনো ফিক্সড কস্ট হয় না, মনে থাকবে। ওকে, তাহলে ম্যাটেরিয়ালসটা তোমার এখানেও আসবে, ভেরিয়েবলের মধ্যে আসবে, কারণ এখানে ভেরিয়েবলের ভিতরে আসবে, আবার এখানে অ্যাবজেকশনের মধ্যে আসবে, ভেরিয়েবলের মধ্যে আসবে। একইভাবে লেবারটা এখানেও আসবে, এখানেও আসবে। একইভাবে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটাকে আমরা প্রোডাকশন ওভারহেডও বলতে পারি, এটা এখানেও আসবে, এখানেও আসবে। আর একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজেকশনে আসবে, এটা এখানে আসবে না, এটাই। তাহলে এটা যোগ করে দেব আমরা, তাহলে প্রোডাকশন কস্ট পাবো, এটা যোগ করে দিলে প্রোডাকশন। তাহলে দেখো পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে অ্যাবজেকশন কস্টিং এর ভিতরে ম্যাটেরিয়ালস আসছে, লেবার আসছে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আসছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসছে, কিন্তু ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র যেগুলো ভেরিয়েবল এগুলো আসছে, এখানে কোনো ফিক্সড এর কস্ট আসে নাই। এটাই মূলত এখানে পার্থক্য, আর কিছু মনে রাখারও দরকার নাই, আর কিছু তুমি না শিখলেও এখানে অসুবিধা নাই। জাস্ট এতটুকু মনে রাখবা যে আমরা প্রোডাকশন কস্ট অর্থাৎ অ্যাবজেকশন কস্টিং এর ক্ষেত্রে প্রোডাকশন কস্ট নির্ণয় করার নিয়মটা কি, সেটা হচ্ছে যে তোমার ম্যাটেরিয়ালস, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চারটা আসবে, আর ভেরিয়েবলের মধ্যে শুধু তিনটা আসবে, ম্যাটেরিয়ালস, লেবার, আর একটা হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা প্রোডাকশন কস্ট গুলা বের করতে পারবো। ঠিক আছে, এটা এতটুকু মনে রাখবা। এরপরে এখানে যেটা মনে রাখবা সেটা হচ্ছে আমাদের তো এখানে মূলত বের করতে হবে আমাদেরকে, এখানে তুমি অ্যাবজর্পশন কস্টিং বলো অথবা তুমি ভেরিয়েবল কস্টিং বলো, যে মেথডে করো না কেন তোমাকে এখানে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। কি করতে হবে এখানে? ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তো ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় এই জিনিসটা আমাদের অবশ্যই জানা আছে। অবশ্যই আমরা জানি ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করতে হয়। প্রথমে সেলস লিখতে হয়, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করব, গ্রস প্রফিট পাবো বা কন্ট্রিবিউশন মার্জিন পাবো, কারণ ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে হলে কন্ট্রিবিউশন মার্জিন, এই ক্ষেত্রে হলে গ্রস প্রফিট। ওখান থেকে যখন আমরা ওই যে অপারেটিং এক্সপেন্স গুলা বিয়োগ করব তখন নেট ইনকামটা চলে আসবে। এটাই মূলত, আর কিছু জানারও দরকার নাই, মনেও রাখার দরকার নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক। এরপর ডিপলি কিছু তথ্য ওই যে তোমার আন্ডার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড, ভেরিয়েন্স এর কিছু তথ্য থাকে, ওইটা একটা অঙ্কের ভিতরে জাস্ট বুঝিয়ে দেব। এটা আজকে আমরা দেখো এখানে একটা প্রশ্ন লিখলাম আমি, সেটা হচ্ছে যমুনা কর্পোরেশন, ওরা 24,000 ইউনিট পণ্য উৎপাদন করে। কত হাজার ইউনিট? 24,000 পণ্য উৎপাদন করে ওরা। এরপরে এখানের ভিতরে দেখো ওরা 20,000 ইউনিট ওরা বিক্রি করে 22 টাকা করে। তাহলে দেখো 24,000 উৎপাদন করছে, 20,000 বিক্রি করছে, তাহলে থেকে গেছে কত? 4,000। এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। কস্ট অফ প্রোডাকশনের ভিতরে দেখো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আছে 60,000 টাকা, লেবার আছে 60,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড এর ভিতরে ভেরিয়েবল আছে 1,20,000 টাকা, ফিক্সড আছে 96,000 টাকা। এটা হচ্ছে উৎপাদন সংক্রান্ত খরচ এগুলা। এরপর এম দিয়ে আমি এখানে মার্কেটিং এক্সপেন্স বুঝাইছি, মার্কেটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অল ফিক্স সবগুলা দেওয়া আছে 70,000 টাকা। তোমাকে করতে বলছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং মেথড। এই দুইটা মেথডে প্রথমে আমাদেরকে কি করব, আমরা ইনকাম স্টেটমেন্টটা করব। এর পরবর্তীতে গিয়ে আমরা একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করব। প্রথমে আসো, প্রথমে তাহলে আমরা একটা ওয়ার্কিং করে নিতে হবে অবশ্যই। কেন ওয়ার্কিং? কারণ আমাদের এখানে টাকাগুলো কিসে দেওয়া আছে, এখানে টোটাল টাকা দেওয়া আছে, আমরা পার ইউনিটটা বের করে নেব। কি বের করব? পার ইউনিটটা বের করব। তাহলে প্রথমে ওয়ার্কিং এ যাও, ওয়ার্কিংটা হচ্ছে লিখবো আমরা এখানে ওয়ার্কিং, লিখবা এখানে ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট, পার ইউনিট। পার ইউনিটে আমরা প্রোডাকশন কস্ট গুলা বের করবো। এটা কলাম একসাথে করে ফেলবো, দুইটা আমরা একসাথে করব। পার্টিকুলার, এখানে এটা লিখা, প্রথমটা লিখা অ্যাবজর্পশন কস্টিং মেথড, এরপরে ভেরিয়েবল কস্টিং মেথড। তো এখানে প্রথমে ম্যাটেরিয়ালস লিখো, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে 60,000 টাকা।
এখন ৬০,০০০ টাকা হচ্ছে টোটাল টাকা, আমরা এখানে লেখার সময় কিন্তু পার ইউনিটে লিখবো। তাহলে দেখো উৎপাদন করছে কত হাজার, ২৪,০০০, টাকা দেওয়া আছে কত ৬০,০০০, তাহলে ৬০,০০০ ভাগ ২৪,০০০, তাহলে ২ টাকা ৫০ পয়সা এখানেও লিখবো এখানেও লিখবো। বুঝতে পারছো তো? এরপরে আসো ডিরেক্ট লেবার। এই ডিরেক্ট লেবারটা হচ্ছে এটাও ৬০,০০০ সেম আসবে, ২ টাকা ৫০ পয়সা ২ টাকা ৫০ পয়সা। এরপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের টাকা কত দেওয়া আছে ১,২০,০০০, তাহলে ১,২০,০০০ ডিভাইডেড বাই ২৪,০০০, তাহলে এটা আসছে ৫ টাকা, তাহলে এখানেও লিখবা ৫ টাকা এখানেও লিখবা ৫ টাকা। এরপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে ৯৬,০০০ টাকা, তাহলে ৯৬,০০০ ডিভাইডেড বাই ২৪,০০০, তাহলে ৪ টাকা। এই ৪ টাকাটা এখানে বসবে কিন্তু এটা এখানে বসবে না, কারণ ভেরিয়েবলের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আসবে না। ওকে, এখন যোগ করে দাও, যোগ করো ২ টাকা ৫ টাকা ১০ টাকা, এটা হচ্ছে যে ১৪ টাকা, আর এদিকে হচ্ছে যে ২ টাকা ৫ টাকা ১০ টাকা বের করে ফেললাম, ওয়ার্কিং শেষ। আমাদের এখন স্টেটমেন্ট গুলা করব। তাহলে একটা বের হচ্ছে ১৪ টাকা আর একটা বের হচ্ছে কত টাকা ১০ টাকা। কিভাবে বের করছি নিশ্চয় বুঝতে পারছো, না বুঝলে আমাকে কমেন্টে জানাও, আবার বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর একবার না বুঝলে প্রয়োজনে টেনে টেনে আবার লেকচারটা দেখবা। তাহলে একটা বের হচ্ছে ১৪ টাকা আর একটা বের হচ্ছে কত টাকা ১০ টাকা। এখন আসলে আমরা ইনকাম স্টেটমেন্ট গুলা করব। প্রথমে আমরা একটা করি, প্রথমে অ্যাবজর্পশন কস্টিংটা করি, কলামটা করে ফেলি। দেখো কলামটা আগের মতো ইনকাম স্টেটমেন্ট নরমালি তুমি যেভাবে করো ওইভাবে করবা। উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা, এটা একটু মুছে দিই, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মনে রাখবা তোমরা, যমুনা কর্পোরেশন। ওকে, এরপরে এখানে লিখবা ইনকাম স্টেটমেন্ট, এখানে অ্যাবজর্পশন কস্টিং, কস্টিং। ওকে, এটার তারিখ মাসে তারিখ থাকলে তারিখটা লিখবা, না থাকলে লিখার দরকার নাই, পার্টিকুলার টাকা। তো প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট লিখি সেলস দ্বারা, ওরা সেলস করছে কত ইউনিট ২০,০০০ ইউনিট ২২ টাকা করে, তাহলে গুণ করে লিখো ২০,০০০ গুণ ২২, ২০,০০০ গুণ ২২ টাকা, তাহলে ৪,৪০,০০০ টাকা লিখে ফেললাম। এরপরে মাইনাস হেডিং কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে প্রথমে লিখবা ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি। এখন দেখো ওপেনিং ইনভেন্টরি আছে থাকলে লিখবা, না থাকলে লিখবা না, ইউনিটের সাথে ওই যে রেট যেটা গুণ বের করছো ওইটা দ্বারা গুণ করে, যেহেতু না লিখলাম না। প্লাস প্রোডাকশন কস্ট, কস্ট অফ প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাকশন কস্টে লিখি প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট কত ইউনিট ২৪,০০০ ইউনিট, কত করে বের করছো ১৪ টাকা না, তাহলে ২৪,০০০ গুণ ১৪, ২৪,০০০ গুণ ১৪, তাহলে ৩,৩৬,০০০ টাকা, ৩,৩৬,০০০ টাকা। এখান থেকে এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করবা, এন্ডিং ইনভেন্টরি। তো এখন দেখো ২৪,০০০ ইউনিট পণ্য ওরা উৎপাদন করছে, বিক্রি করছে ওরা ২০,০০০ ইউনিট পণ্য, তাহলে থেকে গেছে কত ৪,০০০, তাহলে এখানে ৪,০০০ গুণ ১৪, ৪,০০০ গুণ ১৪, ৪,০০০ গুণ ১৪, তাহলে এটা হচ্ছে ৫৬,০০০ টাকা। বিয়োগ করো ৩,৩৬,০০০ বিয়োগ ৫৬,০০০, তাহলে ২,৮০,০০০। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বের করে ফেললাম আমরা ২,৮০,০০০। বিয়োগ করো, বিয়োগ করলে ৪,৪০,০০০ থেকে এটা বিয়োগ করো ১,৬০,০০০। এই ১,৬০,০০০ টাকা হচ্ছে গ্রস প্রফিট। কি এটা গ্রস প্রফিট? আমরা আগেও শিখছি যে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে কি বের হয় গ্রস প্রফিট বের হয়। বের হলো এখান থেকে যে এখানে আমাদের একটা মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে এটা বিয়োগ করে দিবা, মাইনাস মার্কেটিং এন্ড
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টোটাল 70,000 টাকা লিখে দাও, 70,000 বিয়োগ করে দাও, বিয়োগ করো মাইনাস 70,000, তাহলে 90,000 টাকা বের হয়ে গেল। এটা হচ্ছে নেট ইনকাম। তাহলে সহজ না? অনেক সহজ, একটু বুঝতে হবে, ঠিক আছে? নেট ইনকাম বের হয়ে গেল। এখন আসলে আমরা ভেরিয়েবল কস্টিং মেথডটা করব। ভেরিয়েবল কস্টিং মেথড আগের মতো এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো, ইনকাম স্টেটমেন্ট লিখবো। আগের মতো এখানে সেলস লিখবা, এই যে সেলস আগেরটা, এখানে কোনো পরিবর্তন নাই, 4,40,000 টাকা। এখানে হেডিং লিখবা মাইনাস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। খুবই গুরুত্বপূর্ণ, দেখো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আগেরটা ছিল শুধু কস্ট অফ গুডস সোল্ড, এখানে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, কারণ এখানের ভিতরে আমাদের ভেরিয়েবল কস্ট ছাড়া অন্য কোনো কস্ট এখানে আসবে না। ওকে, তাহলে এটাও আমরা প্রথমে ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি থাকলে লিখবা, না থাকলে নাই। এরপরে প্লাস প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট। এখানে প্রোডাকশন কস্টটা বের করছিলাম শুধু ভেরিয়েবল দিয়ে, কত টাকা বের হয়েছিল মনে আছে? 10 টাকা। তাহলে 24,000 গুণ 10, তাহলে 24,000 গুণ 10, তাহলে 2,40,000 টাকা, 2,40,000। এখান থেকে আমরা বিয়োগ করব মাইনাস এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি। এই এন্ডিং ইনভেন্টরিটা হচ্ছে 24,000 উৎপাদন করছে, 20,000 বিক্রি করছে, 4,000 থেকে গেছে, তাহলে 4,000 গুণ 10, তাহলে 40,000। তাহলে আউটারে যাচ্ছে আর 2 লক্ষ, বিয়োগ করলে আর 2,40,000। এটার নাম লিখবা কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট গুলো বিয়োগ করলে বের হয় কন্ট্রিবিউশন মার্জিন। আরেকটা বিষয় মনে করাই দিই, যদি আমাদের মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে যদি ভেরিয়েবল থাকতো, ওটাও আমরা এখান থেকে বিয়োগ করতাম, তাহলে বের হইতো আমাদের, তাহলে এখান যেটা বের হইছে, তখন আমরা এটার নাম লিখতাম গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। আমার সাথে বলা, কি লিখতাম? গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ এটা তো আমাদের, এটা হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে এই যে মার্কেটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের যদি ভেরিয়েবল থাকতো, ওটাও বিয়োগ করতাম, তখন বের হইতো নেট কন্ট্রিবিউশন মার্জিন। বুঝতে পারছো? যেহেতু নাই লিখবো না। এরপরে মাইনাস ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের ভিতরে ভেরিয়েবল একটা হলে, অর্থাৎ ফ্যাক্টরিটাও লিখবা, মার্কেটিং এরটাও লিখবা। যেমন ফিক্সড এর ভিতরে এই যে দেখো 96,000 টাকা আছে ফ্যাক্টরি ওভারহেডে, ফ্যাক্টরি ওভারহেডের আছে 96,000 টাকা, আর মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এর আছে কত টাকা? 70,000 টাকা। দুইটা যোগ করো, 96,000 টাকা, 70,000 টাকা, 70,000 যোগ 96,000, তাহলে 1,66,000 টাকা। বিয়োগ করো 1,66,000 টাকা, বিয়োগ করলে 2,40,000 টাকা থেকে 74,000 টাকা। তাহলে এখানে নেট প্রফিট বের হয়েছে বা নেট ইনকাম বের হয়েছে 74,000 টাকা। দেখো সহজ না কঠিন? অবশ্যই সহজ, যদি বুঝতে পারো আর কি। তাহলে দেখো, তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম ইনকাম স্টেটমেন্টটা করলাম অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে, ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে। এর বাইরে ভাই আর কোনো তথ্য নাই, এইভাবে একটু করতে হবে। ভেরিয়েন্স আর আমাদের আন্ডার অ্যাপ্লাইড আর ওভার অ্যাপ্লাইড, এটা জাস্ট একটা জিনিস, একটা লাইন হবে, ওটা আমরা আলাদা করে দেখাই দেব। কিন্তু আমাদের 90% অঙ্ক হচ্ছে এরকম, এইভাবেই করতে হবে মূলত। এখানে আর নতুন কোনো নিয়ম নাই, পদ্ধতিও নাই, ঠিক আছে? ওকে, আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টটা কি বলছিল মনে আছে? 2 নাম্বার রিকোয়ারমেন্টটা বলছিল আমাদেরকে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করতে। একটু মনে রাখতে হবে, আমাদের এখানে প্রথমটার ক্ষেত্রে নেট ইনকাম ছিল 90,000 টাকা, দ্বিতীয়টার ক্ষেত্রে নেট ইনকাম ছিল 74,000 টাকা, আর এটা, আর প্রথমটার ক্ষেত্রে আমাদের এন্ডিং ইনভেন্টরি মূল্য আসছিল 56,000 টাকা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আসছিল 40,000 টাকা। এই দুইটা জিনিস আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার সময় লাগবে।
আগের মতই কলম করি আমরা তাহলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্টিকুলার টাকা টাকা। তো এটার মধ্যে আমরা প্রথমে নেট ইনকাম গুলা লিখবো দুইটা মেথডে, নেট ইনকাম। তো নেট ইনকামের ক্ষেত্রে দেখো অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে লিখো প্রথমে অ্যাবজর্পশন কস্টিং, সেটা ছিল 90,000 টাকা। আর ভেরিয়েবল কস্টিং, এই ভেরিয়েবল কস্টিং এর একটা ছিল 74,000 টাকা। দুইটা বিয়োগ করো 90,000 থেকে, না 16,000 টাকা, এখানে 16,000 টাকা। এটা হচ্ছে ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড মানে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে অ্যাবজর্পশন কস্টিং মেথড এবং ভেরিয়েবল কস্টিং এর মেথডের মধ্যে যে আমাদের 16,000 টাকা পার্থক্য আসলো, কেন এই 16,000 টাকা পার্থক্য আসলো সেটা আমরা এখন এক্সপ্লেইন করব। ওকে, পাইলাম। এরপরে এটা লিখার পরে এরপরে আমরা লিখব চেঞ্জ অফ ইনভেন্টরি। তো এই চেঞ্জ অফ ইনভেন্টরি লেখার সূত্রটা হচ্ছে প্রথমে ইন অ্যাবজর্পশন কস্টিং চেঞ্জ অফ ইনভেন্টরি সূত্রটা হচ্ছে এন্ডিং মাইনাস ওপেনিং, মানে এন্ডিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরি ভ্যালুগুলো বিয়োগ করলে সেটা চেঞ্জ অফ ইনভেন্টরি। ইন অ্যাবজর্পশন কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে দেখো এন্ডিং ছিল কত টাকা, 56,000 টাকা। ওপেনিং ছিল না, তাহলে এখানে ঠিক আছে 56,000 টাকা, কোন এটা ছিল না, অর্থাৎ ওপেনিং ছিল না, মানে আর পার্থক্য নাই। আর ইন ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে ওপেনিং ছিল না, এন্ডিং হচ্ছে 40,000, তাহলে এন্ডিং থেকে 40,000 এখানে নিয়ে আসো 16,000 চলে আসলো। তাহলে এখানে এই যে আমাদের 16,000 টাকা পার্থক্য চলে আসলো না, এটা থেকে ব্যাখ্যা বিয়োগ করে ক্লোজ করবা, এটা হচ্ছে যে আমাদের সুতরাং ডিফারেন্স এক্সপ্লেইন। এই যে আমরা ডিফারেন্সটা কেন ডিফারেন্স হলো, ডিফারেন্স এক্সপ্লেইনড ব্যাখ্যা করলাম। অর্থাৎ আমাদের এই যে এন্ডিং ইনভেন্টরির কারণে মূলত আমাদের এখানে অ্যাবজর্পশন কস্টিং মেথড এবং ভেরিয়েবল কস্টিং এর মেথডের মধ্যে 16,000 টাকা পার্থক্য আসছিল। এটাই দেখো পরিপূর্ণ একটাই অঙ্ক ছিল এখানে। প্রথমে আমরা কিভাবে প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করতে হয় দেখলাম, তারপরে এরপরে দুইটা মেথডের ক্ষেত্রে কিভাবে তোমার এই ইনকাম স্টেটমেন্ট করতে হয় ওই বিষয়টাকেও আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিভাবে করতে হয় এটাও দেখলাম। একটু মনোযোগ সহকারে বুঝে দেখো, আমার মনে হয় না যে তোমরা একবার যদি ভালো করে দেখতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে। তাহলে আমরা শেষ করব। আর কারো যদি কোনো জায়গায় যদি একটু যদি তোমার না বুঝো প্রয়োজন, ওইটা আবার টেনে নাও, টেনে নিয়ে আবার ওইখান থেকে দেখা শুরু করো, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।